গোধূলির আকাশ তখন শেষ লগ্নে এসে ঠেকেছে। খোলা জানালা দিয়ে হুড়মুড়িয়ে বাতাস এসে ঢুকেছে ঘরের ভেতর। সেই জানালা ধারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরশিয়া নূর। মাত্র গতকালই মেহরাব চৌধুরী ওপেন হার্ট সার্জারি হয়েছে। অস্ত্রোপচার সফল। তিনি এখন আশঙ্কা মুক্ত এবং ধীর কণ্ঠে অল্প বিলস্থর কথাও বলতে পারছেন। তবে বাবার সুস্থতার মাঝে নূরের ফোনে অবিরাম কল চলে আসছে দেশ বিদেশ থেকে। সবার মুখে একই দাবি, তাদের ওসব ফেরত চায়। লোকেদের মুখে পড়া কোম্পানির কোন কেউই নিজেদের কাজ বা অর্থ ফেলে রাখতে রাজি নয়। হাসপাতাল থেকে মাত্রই ফিরে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে নূর, ক্লান্ত অবসন্ন, মুখে তখনও কালো নিকাবটা জড়ানো। আয়নার সামনে দাঁড়িয়ে সে একটানে মুখের নিকাবটা খুলে ফেললো। ভ্যাপসা গরমে ঝাপসা মুখটা একদম লাল হয়ে আছে। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো অ্যাসিস্ট্যান্ট ইশরাত মুনভি। দাম্পতিকভাবে অ্যাসিস্ট্যান্ট হলেও তাদের মধ্যকার আসল সম্পর্কটা বন্ধুত্ব। নূরের এই ক্লান্ত অবয়ন দেখে মুনভীর কোমল স্বরে বলল, নূর এসো, কিছু খেয়ে নাও। আমার খিদে নেই মুনভীর, তুমি খেয়ে নাও। নূরের কণ্ঠে রাজ্যের ক্লান্তি। মুনভীর আরো খানিকটা এগিয়ে এসে ধীর স্থির গলায় বোঝানোর চেষ্টা করলো, দেখো নূর, গতকাল থেকেই তোমার পেটে একটা দানাও পড়েনি। এখন কিছু না খেলে তো নিজেই অসুস্থ হয়ে পড়বে। নূর পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিচে তলা থেকে বেশ কিছু মানুষের শোরগোল আর হইচই কানে এলো। কৌতূহলী হয়ে মনবীরের ওপর থেকে নিচে উকি দিল। যা দেখলো তাতে তার চোখ চড়গাসা। বেশ কিছুক্ষণ মানুষ হাতে বিয়ে ডালা নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেছে। মনবীর বুঝতে বাকি রইল না এই দৃঢ়তা কার কাজ, এইসব আরফান শাহরিয়ারের কাণ্ড। পরক্ষণে তিনি একজন গৃহকর্ম এসে মনবীরের সামনে মাথা নিচু করে বিনীতভাবে বলল, আরফান শাহরিয়ান এসেছে। আরশিয়া নূর ম্যামের সাথে দেখা করতে চান। ইশরাত মুনভির ইশারায় তাকে বিদায় দিয়ে দ্রুত পায়ে ফিরে এলো এবং নূরের নিচে সমস্ত পরিস্থিতি জানালো। সবকিছু শুনে নূর শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। খুলে ফেলা হিজাবটা সে আবার মাথায় জড়িয়ে গিয়েও থমকে গেল। দেওয়াল ঘড়ির দিকে তাক দেখলো আসরের আজান দিচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, নিচে গিয়ে বলো আমি একটু পরে আসছি। মনভীর আর দেরি না করে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে পা রাখতে তার চোখে আটকে গেল। সোফার উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে আরফান শাহরিয়ার। তার আঙুলের ফাঁকে জ্বলেছে একটি সিগারেট, যা থেকে অলস ভঙ্গিতে ধোঁয়া উঠছে। আর তার ঠিক পাশে জড়সড় হয়ে বসে আছে একজন কাজী সাহেব। এই অসময়ে কাজীকে নিয়ে শাহরিয়া এমন আকমিত উপস্থিত দেখে মুনভির ভেতরে ভেতরে ভীষণ চমকেও উঠল। শুধু তাই নয়, ঠিক পেছনে পাথরের মতো দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা দুজন বডিগার্ড, যাদের হাতে ধরা উদ্যত্ত রাইফেল। আর পুরো ড্রয়িং রুমের চারপাশ জুড়ে কার্ডন করে দাঁড়িয়ে আছে আরো বেশ কয়েকজন অস্ত্রধারী কালো পোশাকে বডিগার্ড। সময় যত গড়াচ্ছে শাহরিয়ারের ভেতরে বিরক্ত অধৈর্য ততটাই চড়গার দাগে রূপ নিচ্ছে। ঘড়ি কাঁটায় দিকে তাকিয়ে হঠাৎ করে সে গর্জে উঠল, এই সেমরি কত বড় সাহস! আমাকে পাক্কা 15 মিনিট ধরে বসিয়ে রেখেছে। ওর কি জানে ভয় নেই? পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজার পরিস্থিতি বেগতি দেখে দ্রুত এগিয়ে এসে বলে, স্যার, কুল ডাউন, শান্ত হন। আমি গিয়ে দেখছি। লোকটি সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে যাবে, ঠিক তখনই দেখলো আরশিয়া নূর ধীরে পায়ে নিচে নেমে আসছে। মেয়েটির পরনে এখনো আগের মতোই পোশাক, কুচকুচে কালো একটি বোরকা আর মাথায় লম্বা হিজাব, মুখটা নিকাবে ঢাকা। কেবল একজোড়া তীক্ষ্ণ চোখ উন্মুক্ত হয়ে আছে। নূরকে এভাবে দেখে ম্যানেজার কিছুটা অবাক হয়ে ফিসফিসিয়ে বলে, এই মেয়ে বাড়িতে এভাবে পুরো শরীর আবৃত করে রাখে? শাহরিয়া তার আস্তরণে এই কৌতূহলে কান দিয়ে না। নূর এসে ড্রয়িং রুমে পা রাখতেই শাহরিয়া সোফায় আবার আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসলো। তার ঠোঁটের কোণে ঝুলেছে এক চিলেতে অহংকার হাসি। ঘরের চারিদিকে বাতাস ততক্ষণে করা সিগারেটের গন্ধে ভারী হয়ে উঠেছে। সেই গন্ধ নূরের ডাকে আসতেই নিকাবের আড়াল তার ভ্রু কুঁচকে গেল। শাহরিয়ার হাতে জ্বলন্ত সিগারেটটা শেষ টান দিয়েই ধোঁয়া ছেড়ে বলল, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। হিসেব কষে দেখো, ইতিমধ্যে 23 ঘন্টা 30 মিনিট 20 সেকেন্ড পার পার হয়ে গেছে। তোমার হাতে আর মাত্র 29 মিনিট 40 সেকেন্ড বাকি আছে। এ সময়ের মধ্যে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করে নিচে নিয়ে আসবে। নূর কিছু চরম বিরক্ত নিষ্পিত চোখে শাহরিয়ার পরখ করলো। নিজের জীবনে এমন উদ্ধত আর অভদ্র পুরুষ সে দ্বিতীয়ত দেখেছে বলে মনে হতে
করতে পারলো না। আর এমন একটা পুরুষকে সে কিভাবে বিয়ে করবে, কিভাবে নিজের স্বামী হিসেবে মেনে নেবে তাকে? নূর নিজের ভেতরে অস্বস্তিটা আড়াল করে অত্যন্ত শান্ত ও ধীরে কণ্ঠে বলল, আমার আরো কিছু সময় প্রয়োজন। নূরের মুখে কথাটুকু শেষ হতে যতটা সময় লাগলো শাহরিয়ার সামনে কন্ট্রোলের টেবিলে লাথি মারতে তার চেয়েও কম সময় লাগলো। এক প্রচন্ড আঘাতে টি টেবিলের মরমর শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কাঁচ এবং কাঠের টুকরো ছিটে গেল চারদিকে। আচমকা এই হিংস্র আচরণে নূর সামান্য কেঁপে উঠে এক পা পিছিয়ে গেল। শাহরিয়ার নূরের দিকে একজোড়া তীক্ষ্ণ ও হিংস্র দৃষ্টি মেলে তাকালো। তারপর দাঁতে দাঁত চেপে ধীরে পায়ে তার দিকে এগিয়ে এলো। নূরের চোখের ওপর চোখ রেখে হিসিয়ে বলল, আমি যা বলেছি ঠিক তাই করবি। অনেক সাহায্য করেছি তোর আর তোর বাপের নাটক, খোদার কসম। বেশি বাড়াবাড়ি করলে সোজা ওপরে টিকিট কেটে দেব। এবার নূরের ভেতরে রাগটাও চড়া দিয়ে উঠল। আজ পর্যন্ত কেউ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথার ধৃতশ্রা দেখায়নি। আর এই লোকটা কিনা আবলীয় তাকে তুই তুকারি করছে। নুরু নিজের কণ্ঠে সমস্ত ক্ষোভ ঢেলে দিয়ে চেঁচিয়ে বলল, কবর করবো না তোকে বিয়ে। কি করবি তুই? হ্যাঁ, যা করতে পারিস কর। তোর মতো একটা শয়তান পশুতুল্য মানুষের এই আরিয়ান নূর চৌধুরী কোনোদিনও নিজের স্বামী বলে মেনে নেবে না। নূরের মুখে এমন জবাব শুনে শাহরিয়ার চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ হয়ে উঠল। রাগটা যেন তার বক্ষতালেতে গিয়ে চড়েছে। সে বহু কষ্টে নিজের হিংস্রতা চেপে রাখলো। তারপর হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়ল। সেই উন্মাদ হাসির শব্দে যেন পুরো ড্রয়িং রুমটা কেঁপে উঠল। আরফান সোফার উপরে একটা পা তুলে দাঁড়ালো। ঠোঁটের কোণে আরেকটি সিগারেট চেপে ধরে লাইটটা জেলে আগুন ধরালো। ধোঁয়া ছেড়ে তাচ্ছিল্য সুরে বলল, শালার আ- অজাত মানুষ ঠিকই বলে এই মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিন্তু এই সেমরি তো দেখছি বুদ্ধি হাঁটুর নিচে দূর পায়ের তলাও নেই। আর এশিয়ান নূর চরম রাগ আরো অপমানে থরথর করে কাঁপতে লাগলো। সে আঙুল উঁচিয়ে শাহরিয়ানকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শাহরিয়ান তার কথা কেড়ে নিয়ে আবারও বিরক্ত গলায় বলল, কার বাপ জানি হাসপাতালে মরণ পান শুয়ে আছে, কাদের নাম সম্মান জানি আমি এক তুলোই ধুলোর সাথে মিশিয়ে দিতে পারি। শাহরিয়া এই মরণ কামড়ের মতো কথা নূরের ভেতরে ভেতরে শিউরে উঠল। তার পায়ের তলায় মাটি যেন সরে গেল। শাহরিয়া তখন নিজের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে অজ্ঞাত সুরে আদেশ দিল, তাকদীর, যাও তো একটা করব খুঁড়ে রাখো। আর কবরের ওপর একটা সুন্দর বর্ণাও ঝুলিয়ে দিও। বিশিষ্ট ব্যবসায়ী মেহেরাব চৌধুরী বাবার মৃত্যুর এই নির্মাণ ভবিষ্যৎবাণী শাহিরের মুখ থেকে শোনা মাত্রই নূরের সাহায্য ক্ষমতার বাঁধ ভেঙে গেল। সে নিজের দুকান হাত দিয়ে চেপে ধরে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ প্লিজ, বন্ধ করুন এসব কথা। শাহরিন এবার সেসব যে হেসে উঠল, তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম নিষ্ঠুর ও বাঁকা হাসির, এক ছন্দ বিজয়ের হাসি। ধীরে পায়ে আরেকটু এগিয়ে গেল, নিজের গায়ের কালো কোটটা দুই হাত দিয়ে একটু টেনে ঠিকঠাক করতে করতে অহংকারী গলায় বলল, সো মিস আরিশিয়ান নূর চৌধুরী, আমি বিয়েতে রাজি। আরিশিয়ান নূরের কণ্ঠস্বর প্রচন্ড ক্ষোভে আর অপমানে কেঁপে উঠল। চোখ ফেটে নামার নোনা জলে তার মুখের কালো নিকাটা মুহূর্তেই ভিজে উঠল। কিন্তু তাতেও আরফান শাহরিয়ানের পাষাণ মন বিন্দুমাত্র গলো না, বরং তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি আরো চওড়া হলো। নূর আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মানকে ধুলোয় মেশাতে চাইল না। সে বড় বড় পা ফেলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। তার পিছু পিছু ছুটে গেল ইশরাত, মনভের। রুমে ঢুকে নূর তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় মাথা থেকে হিজাবটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। এতক্ষণ ধরে চেপে রাখা সমস্ত শক্ত বাঁধ যেন এবার ভেঙে গেল। মেয়েটা কান্নারত ভেঙে পড়ে ফ্লোরে হাঁটু গেজে বসে পড়ল। মুনভীর নিজের প্রিয় বন্ধুর এমন অসহায় অবস্থা দেখে আর স্থির থাকতে পারল না। সে দ্রুত নূরের পাশে গিয়ে বসলো, কিন্তু সে নিজেও আজ বড্ড অসহায়। তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুর জন্য কিছুই করতে পারছে না। মনভীর সান্ত্বনার ছোঁয়া পেতেই এতক্ষণ শক্ত হয়ে থাকা মেয়েটার কান্না বেগ আরো বহুগুণ বেড়ে গেল। সে মনভীরকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদের সুরে বলল, এ কেমন হচ্ছে আমাদের সাথে মনভীর? আল্লাহ কেন আমার প্রতি এতটা নিষ্ঠুর হলেন? কেন এমন একটা পশুর তুল্য খারাপ মানুষকে আমার জীবনে জুড়ে দিচ্ছেন? মনভীর তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। নূর আবারও হা হা করে শুয়ে বলল, যেই দিন থেকে আমি ভালো মন্দ বুঝতে শিখেছি সেই দিন থেকেই মনে মনে শুধু এক একটাই প্রার্থনা করেছি, আমার জীবনে যেন কোনো দিনদার
মুত্তাকিন পুরুষ আসে, কিন্তু আজ কেন আমার ভাগ্যের এই নিয়তি। মুনভির নূরের চোখের জল ছুঁয়ে মুছে দিয়ে বলল, সে দিনদার নয় তো কি হয়েছে নূর? তুমি তো নিজে এতটা আল্লাহ ভক্তি, বিয়ের পর তোমার ভালোবাসার আদর্শ দিয়ে আরফান শাহরিয়াকে না হয় দিনের পথে ফিরিয়ে আনবে, তাকে দিনদার বানিয়ে দেবে। আর সে নূর অশ্রুসিক্ত রক্তপর্ণ হয়ে যাওয়ার চোখ দুটো মেলে মুনভিরের দিকে তাকালো। তার কণ্ঠে ফুটে উঠল এক গভীর বাস্তবতা হাহাকার। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী ফেরাউনকে পরিবর্তন করতে পারেনি। লূত রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রীকে হেদায়েতের পথে আনতে পারেনি। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পিতাকে দিনে আলো দেখাতে পারেনি। এমনকি স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আপন চাচাকে ইসলামের দিকে ফিরিয়ে আনতে পারেনি। মানুষ চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না, কারণ হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তাহলে আমি এক সামান্য নারী হয়ে কিভাবে এমন একটা অভদ্র, অসভ্য এবং অহংকারী পুরুষকে দিনের পথে ফিরিয়ে আনবো? নূরের মুখে এই অকট্ট দলিল আর বাস্তব সত্য শুনে মুনভির একদম স্তব্ধ হয়ে গেল। তার মুখে জবাব যেন মুহূর্তে বন্ধ হয়ে গেল। নূর তো ভুল কিছু বলেনি। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট উল্লেখ করেছে, আল্লাহ যাকে ইচ্ছে পথ প্রদর্শন করবে এবং যাকে ইচ্ছে পথ ভ্রমণ করবে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা ইব্রাহিম আয়াত ৪। কক্ষ জুড়ে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। আরশিয়ার নূর ধীরে পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো। মনবীর অশ্রু ভেজা চোখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ নূর? আরশিয়ার নূর এক চিলিতে স্নান হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই এক বুক বিষাদ। সে বলল, আমার সাজানো জীবনটাকে ধ্বংস করে দিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে যাচ্ছি। বিয়ে সাজতে সাজতে যাচ্ছি, তবে আমি আমার আল্লাহর ওপর বিশ্বাস হারাইনি। নিশ্চয় তিনি তার বান্দার জন্য যা ফয়সালা করবে তার পেছনে কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে। মুনভির আর কোনো কথা না বলতে পারলো না। সে শুধু অপলক চেয়ে তাকিয়ে রইল, সম্পূর্ণ বিধ্বস্ত, কিন্তু ভেতরে ভেতরে আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখা সেই মেয়েটির দিকে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে স্তব্ধ হয়ে বসে আছে আরশিয়ান নূর। তার ঠিক সামনে পাও তুলে বসে আছে আরাফাত শাহরিয়ার। শাহরিয়ারের তীক্ষ্ণ শিকারী দৃষ্ট নূরের প্রতিটি নাড়াচাড়ার উপর নিবদ্ধ। টেবিলের পা রাখার বিয়ে সেই চুক্তিপত্র কাগজটি যাতে বড্ড বড় বড় অক্ষরে লেখা, ১ বছর পরে এই বিবাহ স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে। শাহরিয়ার ঠান্ডা গলায় বলল, চাইলে শর্তগুলো একবার পড়ে নিতে পারো। আরশিয়ান নূর ধীরে হাতে কাগজটি তুলে নিল। তার চোখে পড়ার সাথে সাথে তার ভ্রু কুঁচকে উঠল। কাগজটিতে লেখা ছিল, ১ বছরের এই চুক্তিবদ্ধ জীবনে নূরের একমাত্র কাজ হবে শাহরিয়ার সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। কাগজটির দিকে তাকিয়ে এক মুহূর্তে স্থির রইল নূর। তারপর চোখের পলকে কাগজটি মুড়ে এক টানে ছিঁড়ে ফেল। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। শাহরিয়ারের চোখের মুহূর্তের মধ্যে রক্তবর্ণ হয়ে উঠল। তার হালকা চাপ দাড়িওয়ালা মুখমণ্ডল রাগে টকটকে লাল হয়ে গেল। ২ হাত মুঠো হয়ে কেঁপে উঠল। পাশেই দাঁড়িয়ে থাকা তাকদীর আতঙ্কে জমে গেল। সে জানে না এই মুহূর্তে শাহরিয়ার কি করে বসবে। হঠাৎ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে আরফাত কোমর থেকে তার পছন্দের রাইফেলটি বের করলো, কিন্তু শত্রুর দিকে নয়, বরং রাইফেলটি নড়ল নিজের কপালে ঠেলিয়ে সে শ্বাস নিতে লাগলো। এক এ এ এক অদ্ভুত ভয়ঙ্কর আত্মনিয়ন্ত্রণের প্রতিক্রিয়া। আর সে নূর দৃষ্টি কণ্ঠে বলে উঠল, বিয়ে একটা পবিত্র বন্ধন। আল্লাহর পক্ষ থেকে এটি একটি সওয়াবের কাজ। সেখানে এই চুক্তিপত্র দিয়ে এই পবিত্র বিষয়টিকে পণ্যের মতো ব্যবহার করার কোনো অর্থ হয় না। আমি এই ১ বছরের শর্ত মেনে আপনাকে বিয়ে করছি না, তবে কথা দিচ্ছি উপযুক্ত সময় এলে আমি নিজেই আপনাকে ছেড়ে চলে আসব। আর তখন আপনিও আমাকে তালাক দিতে এক মুহূর্ত দ্বিধা করবেন না। আরফানের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে আর কোনো পাল্টা যুক্তি দিল না। শুধু চোখের ইশারায় তাকদীরকে নতুন নিকাহনামা নিয়ে আসার নির্দেশ দিল। কয়েক মুহূর্তের মধ্যে তাকদীর ফিরে এলো একটি সাধারণ প্রচলিত নিকাহনামা নিয়ে। কাজী সাহেব বিয়ে, ধর্মীয় ও আইন সব শর্ত পরিষ্কার করে বুঝিয়ে বললেন। তারপর আর সে নূরের দিকে তাকিয়ে বিনীত স্বরে জিজ্ঞেস বললেন, মা, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? থাকলে ৩ বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। আরশিয়া নূর স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাকে এভাবে পাথরের মতো বসে থাকতে দেখে আরফান শাহরিয়ার অপেক্ষা করলো না। সে সোফা ছেড়ে উঠে গিয়ে নূরের ঠিক পাশেই গিয়ে বসলো। নূর কানের কাছে মাথা নামিয়ে সে শীতল স্বরে কিছু একটা বলতে উদ্যত হলো, যেন তাকে বাধ্য করতে চাইছে ওই পবিত্র শব্দটি উচ্চারণ করতে। নূর কিছুটা সরে
বসার চেষ্টা করলো। সাহেরি আরো খানিকটা ঝুঁকে এসে নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভদ্র মেয়ের মতো কবুল বলে দাও। এমনিতেও রক্ত মাথায় চড়ে আসে, এই মুহূর্তে তোমাকে উপরে পাঠানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কসম, তোমাকে আমি ধীরে ধীরে মারবো, তিলে তিলে শেষ করব। তোমার পুরো শরীরে তীব্র থেকে তীব্রতম যন্ত্রণার উপহার দিয়েই তবে শান্ত হব। এই হাড় হিম কণ্ঠস্বর নূরের কানের পর্দায় লাগতে তার শরীরে লোম খাড়া হয়ে উঠল। সে চোখ তুলে তাকালো। সাহিরে অবাক হয়ে লক্ষ্য করলো, এত বড় হুমকির ওপরও মেয়েটার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, বরং সেখানে এক অদ্ভুত অবজ্ঞতা। আরশিয়ান নূর শাহরিয়ানের চোখের ওপর চোখ রেখে দৃঢ় দৃঢ় কণ্ঠে বলে উঠল, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। শাহরিয়ানের ঠোঁটের কোণে এক চিলেতে বাঁকা হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে তাচ্ছল্যের সুরে বলল, আচ্ছা কাজী সাহেব, আমি কবুল না বললেও যদি ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তবে কি বিয়েটা হবে না? কাজী সাহেব আকাশ থেকে পড়লেন। তিনি ভীষণ অবাক হয়ে বললেন, সে কি বাবা, বিয়ে পিড়িতে বসে এসব অমঙ্গল কথা বলতে নেই, কবুল বলুন। শাহরিয়ান আলস্যমিত ভঙ্গিতে ঠোঁটের কোণে আরেকটি সিগারেট ধরতে ধরতে অবহেলার সঙ্গে বলল, কবুল কবুল কবুল। আর সে নূরের চোখ বেয়ে দু ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল নিকাবের ভেতর। দূর থেকে দৃশ্যটা দেখে অস্ত্র ধরে রাখতে পারল না ঈর্ষাদ মুনভিরও। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। এরপর অত্যন্ত কাঁপা হাতে জীবনের সবচেয়ে বড় অনিচ্ছা, সেই নিকানামা কাগজের ওই পশুতুল্য লোকটার নামে পাশে সই করতে হলো নূরকে। সই করা শেষ হতে সে চট করে সোফা সেরে উঠে দাঁড়ালো, কিন্তু এক পা বাড়ানোর আগেই তার হাত এক প্রচণ্ড হ্যাঁচকা টান পড়লো। আচমকাই এই টানে সে ভারসাম্য রাখতে না পেরে আবারও সোফার আড়ালে পড়লো। শাহরিয়া তার হাতটা শক্ত মুঠোয় ধরে রেখে বাঁকা হেসে বলল, কোথায় যাচ্ছ বেবি জান? স্বামীর বাড়ি যাবে না? ও, আসল কথাই তো ভুলে যাচ্ছিলাম, বাসর তো করতেই হবে, চলো জলদি চলো। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। বাসর রাতটা কানে কানে যাওয়া মাত্র নূরের পুরো শরীর রিরি করে কেঁপে উঠল। তার ভেতরে সে ভীতি আর কাঁপুনিটুকু এবার বাইরে থেকেও স্পষ্ট বোঝা গেল। আরফান শাহরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে নূরকে হাতের মুঠোয় বন্দি করে টেনে হিঁচড়ে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করলো। ইশরাত মুনভির আর সহ্য করতে না পেরে নূরের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু কালো পোশাক পরা বডিগার্ডরা মুহূর্তে রাইফেল উঁচিয়ে তার পথ আটকে দিল। নূরকে যখন জোর করে গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার চোখ বেয়ে অবিরাম অশ্রুধারা ঝরছে। সে তখন মনে মনে শুধু তার একমাত্র আশ্রা উপরওয়ালাকে ডেকে চলেছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প নূর এ ফাতা চলবে।